কেমন আছেন? ভালো। চলচ্চিত্র নিয়ে শুরু করি। 2010 থেকে আপনার চলচ্চিত্র যাত্রা, 2024 আজকে 14 বছর। তো এই 14 বছরে আপনার ফিল্ম জার্নিটা আমার মনে হয় সেদিনের কথা। প্রথম ছবি খোঁজ দ্য সার্চ, তখন একটা অন্যরকম বিষয় ছিল যে বড় পর্দায় প্রথম নিজেকে দেখা এবং রিয়েলাইজ করা যে দিস ইজ ইট, এটাই আমার ডেস্টিনেশন হবার কথা। বাট তারপর এটা কী বলবো আমি জানি না, 2 বছর আসলে আমি কিছু কাজ করতে পারি নাই বিকজ অফ মাই ফ্যামিলি। আমার ফ্যামিলি থেকে একদমই চাচ্ছিল না যে আমি ফিল্মে আসলে কাজ করি। তো আফটার দ্যাট দেহরক্ষী হ্যাপেন 2013-তে। তো ওইটা যখন ব্লকবাস্টার হয়ে গেল আল্লাহর রহমতে এবং সবাই যেভাবে সাপোর্ট করেছে, তখন থেকে আসলে আর ফিরে তাকানোর কোনো স্কোপ ছিল না। অ্যান্ড ফ্যামিলির সঙ্গে টোটালি আমার যুদ্ধ হয়ে গেল যে আই এম ডুইং দিস। অ্যান্ড একটা কথা না বলেই না, দেহরক্ষীর যিনি প্রডিউসার ছিলেন মানিক আঙ্কেল, এবং সিঙ্গার ওনার মেয়ে ছিল দোলা, অদিত ভাইয়া সিঙ্গার ছিলেন, ওরা খুব সাপোর্ট করেছে এবং আমাকে বোঝানো এসব। বাট দেহরক্ষীর পরে যেটা হলো যে আমি বুঝলাম যে হিট, ফ্লপ, ব্লকবাস্টার এবং হিট হওয়ার পর যে প্রায়োরিটিটা ক্রেজ হয়, আগে যেরকম প্রথমে যখন কাজ করেছি সার্চে এটা তেমন বুঝি নাই, হার্ডওয়ার্ক করেছি যে ভালো দেখাতে হবে, ভালো করতে হবে, কিছু একটা করতে হবে। বাট দেহরক্ষীর সময় আফটার রিলিজ আমি রিয়েলাইজ করলাম যে এটা আসলে জায়গাটা কি এবং আমার জায়গাটা এখানেই। তারপর তো কয়েকটা ছবি সাইন করে ফেললাম, একটার পর একটা কাজ শুরু করে ফেললাম। তো সেই থেকে 2019 পর্যন্ত খুব টানা কাজ করেছি। 19-এ লাস্ট আমার ছবি ছিল বেপরোয়া, কোরবানি ঈদের রিলিজ ছিল। ওই সময় আমার বাবা মারা গেল, দেন কোভিডের পর 2 বছর একটা গ্যাপ ছিল। তারপর তো আবার করছি যে পাপ 2022 রিলিজ হলো, আবার এই যে এখন। আমি যেটা বুঝতে পারি সেটা হচ্ছে, এখন খুব রিয়েলাইজ করি, সেটা হচ্ছে যে আসলে ডেস্টিনি আমাদেরকে যেখানে নেবার নিয়ে যায়, বাট ড্রিমটা খুব স্ট্রং থাকতে হবে এবং অনেক অবস্টাকেল আসবে, অনেক অনেক আসবে, যে মনে হবে যে না আই এম নট ওর্থ ইট, আমি এটা করতে পারবোই না, অনেকে অনেক ধরনের কথা বলবে। বাট স্টিল সিচুয়েশনের সঙ্গে সঙ্গে যদি আমি গিভ আপ না করে যাই এবং আমার ড্রিমটা ঠিক থাকি, তাহলে আসলে রেজাল্টটা উপর থেকে চলে আসে। এখানে 2টা প্রশ্ন আমার এখন পর্যন্ত শুনে যেটা মনে হলো, খোঁজদা সার্চ করার পরে আপনি বলছিলেন যে আপনার মনে হলো যে এটাই আপনার ডেস্টিনেশন। আমার ফিল হয়েছে হ্যাঁ, সেটা বলছি, আপনার মনে হলো যে এটা আপনার ডেস্টিনেশন। তারপরে তো দেহরক্ষী ব্রেক থ্রু দিল। আর আরেকটা ব্যাপার বলছিলেন যে ফ্যামিলি সাপোর্ট করছিল না। তো দুটি মানে কন্ট্রাডিক্টরি। একটা হচ্ছে আপনি মনে করছেন যে এটাই হচ্ছে আপনার গোল, এটাই আপনার ডেস্টিনেশন, ফ্যামিলি দিচ্ছে না। এই জায়গাটা কনভিন্স করলেন কিভাবে ফ্যামিলিকে? কনভিন্স করতে আসলে পারি না স্টিল, বাট প্রথম দিকে বাধা পেতাম প্রচুর এবং স্ট্রাগলটা আমার আসলে বাসা থেকেই শুরু হয়েছে। বাসা থেকে এখনও আমার মা আসলে শি ইজ নট হ্যাপি অ্যাবাউট ইট যে আমার মেয়ে ফিল্মে কাজ করে বা চিত্রনায়িকা, হোয়াট এভার ইট ইজ। বাট আমার স্ট্রাগল, আমার ডেডিকেশন অ্যান্ড আমার হার্ডওয়ার্ক দেখে ওনারা শকড যে আসলে এতটা ববি কোনো কাজের জন্য কোনো সাপোর্ট ছাড়া, এবং বাসা থেকে ওরা সাপোর্ট না শুধু এত বাধা দিয়েছে যেন আমি অনেক বেশি আমাকে স্ট্রাগল করতে হয় প্রথম দিকে। সো মানে আমার এত বেশি টাকা পয়সা ছিল না, অ্যান্ড গাড়িও আমি পেতাম না বাসা থেকে, যেন আমার কষ্টে আমি মানে এটা ছেড়ে দিয়ে চলে আসি, এতটা পর্যন্ত আমার সঙ্গে মানে হয়েছে বিষয়গুলো। অ্যান্ড বাইরে এসে আরেকটা ওয়ার্ল্ড, এখানেও আসলে নতুন অনেক কিছু বোঝার জায়গা আছে, নিজেকে অ্যাডজাস্ট করানোর একটা বিষয় থাকে। এবং আমি ছোট পর্দায় খুব কম কাজ করেছি তখন, লাবলু ভাইয়ের কাজ করেছি, 2-1টা নাটক করেছি, টিভিসি করেছি, ব্যাপার শো করেছি। বাট ফিল্মটা আসলে বড় পর্দাটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। এখানে আসলে লুকিয়ে বা না দেখিয়ে বা কোনো নিজেকে গ্রুমিং করানো ছাড়া অডিয়েন্সের সামনে প্রেজেন্ট হয়, ইটস নট সো ইজি টাস্ক। সো এখানের বিষয়টা আসলে টোটাল আমার স্ট্রাগল ফাইট ডে 1 থেকে চলছিল, এখনও চলছে কোনো এক রকমের। এবং এখন আমি যে শক্তিটা পাই সেটা হচ্ছে অডিয়েন্সের এতটা ভালোবাসা, এবং ওইটা আমাকে যে কনফিডেন্সটা দিয়েছে। কারণ আমার তো কোনো ব্যাকআপ কখনোই ছিল না, কোনো গডফাদার ছিল না যেরকম থাকে অনেকের হয়তোবা। আমার আল্লাহর রহমত, অডিয়েন্সের প্রচুর ভালোবাসা, সেজন্য আমি আজীবন কৃতজ্ঞ, এবং আমার হার্ডওয়ার্ক যেটা আপনাদের সামনে আমি ইন্সপিরেশনটা কি ছিল, মানে কেন মনে হলো আপনার যে আমি ফিল্মে কাজ করব? আমি জানি না, আমি ছোটোবেলা থেকেই যে আমার মনের মধ্যে এটা ছিল আমি বুঝতে পারি না হয়তো বা প্রথম দিকে। আমি ভাবতাম যে বাসা থেকে চাইতো আমি ডক্টর হব। সো সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলাম আমি, আমার বোন ডক্টর, আমার আরেক বোন আর্কিওলজিস্ট। সো আমারও এরকম যে আমিও তো এই ট্র্যাকেই যাব। আমার মা টিচার,
তো আমার ফ্যামিলিটাই একটু ডিফারেন্ট, প্রচুর কনজারভেটিভ, এবং এত কনজারভেটিভ ফ্যামিলি থেকে আমি এই জায়গায় নিজেকে এভাবে তুলে ধরেছি, এটাই একটা অসম্ভব বিষয়, এটা একটা মিরাকল। সো তাও আমার মনের মধ্যে একটা জেদ না, আমি বলবো যে খুব আছে না যে, আমার মনে হয় যে একটা মানুষ যখন একটা কিছুর পেছনে অনেক চেষ্টা করে যায় এবং অনেক অবস্টাকলের মধ্যেও গিভ আপ না করে, আল্লাহর তরফ থেকে মনে হয় তখন এটা হয়ে যায় হয়ে বিষয়টা। যায় না, এখানে তারপরও আরেকটু এই কথাগুলো আমি বারবার জানতে চাইছি কেন, ধরুন আপনার এই বিষয়টা দেখে আমাদের আর 5টা মেয়ে 10টা মেয়ে হয়তো ইন্সপিরেশন পেতে পারেন, সেই জায়গা থেকে আমি এই বিষয়গুলো আর একটু ডিটেলে জানতে চাইছি। ধরুন আমাদের স্ট্রাগল সব জায়গাতেই থাকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি কোথাও না কোথাও থেকে স্ট্রাগলটাকে গেইন করার জন্য কোথাও না কোথাও থেকে একটা সাপোর্টও লাগে। এখন আপনার যে বিষয়টা হয়েছে, ধরুন আপনি পরিবার চাচ্ছে না আপনি এখানে কাজ করুন, আবার ধরুন একটা নতুন যে কোনো জায়গায় যখন আপনি আসবেন সেই জায়গার সঙ্গেও নিজেকে মানিয়ে নেওয়া, ম্যাচ Very করানো true, very true. একটা ব্যাপার থাকে। মানে একদিকে হচ্ছে পরিবার থেকে কোনো সাপোর্ট পাচ্ছেন না, আরেকদিকে হচ্ছে যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে এলেন সেখানের মানুষজনের সঙ্গে নিজেকে কোঅপ করে নেওয়া, সেখানকার মানুষজনের সঙ্গে মানে তাদের একজন হয়ে ওঠার একটা স্ট্রাগল করা, এই সময়গুলো আপনি কিভাবে পার করেছেন, মানে কিভাবে সব ম্যানেজ করেছেন? মাই গড, ইটস সব কিছু আসলে ওয়ার্ডস দিয়ে এক্সপ্লেইন করা যায় না, ইটস সো ডিফিকাল্ট। বাট এখন আমার তো প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল ব্যাপারগুলো আমার মনে আছে, বাট আমি এগুলো হয়তো বা সব কিছু শেয়ার করা এত অল্প সময়ের মধ্যে সম্ভব না। আমার মনে আছে আমি অ্যাকশনধর্মী ছবি তো বেশি করতাম, অনেক ব্যথা পেতাম, ব্যথা পেয়ে বাসায় যেতাম, লেট নাইট হয়ে যেত। সো বাসায় যেহেতু সবাই বিরক্ত, কোনো ধরনের কোনো সাপোর্ট নেই, ইভেন আমার লেট নাইট হয়ে গেলে ডোর বেল ইয়ে করতে করতে খুলতেও অনেক দেরিতে, মানে ইচ্ছা করে আমাকে যতটা টর্চার করে সো দ্যাট আমি ফেড আপ হয়ে এটা ছেড়ে দিই, এতটাও পর্যন্ত আমার সঙ্গে এগুলো করেছে। অ্যান্ড অনেক কিছু আসলে এগুলো ব্যাপার, আমি কি বলবো এটা। কিন্তু নিজেকে যখন বড় পর্দায় দেখি এবং বারবার দর্শকের অ্যাপ্রিসিয়েশন পেতে থাকি, এবং হ্যাঁ ফিল্মের মানুষজনের নেগেটিভিটি যেমন আছে, পজিটিভিটি প্রচুর আমি পেয়েছি যে ও মাই গড অনেক ভালো করছো তুমি, আরও ভালো করবে। বাট হ্যাঁ আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে তো কিছু লিমিটেশনস আছে। আমি 2010 থেকে আমি এখানে আছি, বাট তখন থেকেই তো অনেক ক্রাইসিস, বাজেট প্রবলেম, অনেক কিছু আছে বিষয়গুলো, তো এগুলোও আমার মাথায় ছিল। আর আমার যে ব্যাকগ্রাউন্ড, একটা এডুকেটেড ফ্যামিলি থেকে আসলে যেটা হয়, আমি জানি না, আমি কাউকে ছোট করছি না, বাট অনেক কিছু কোপ আপ করতে একটুখানি হয়, মানে চামড়াটা গন্ডারের চামড়া থাকে না। সো এইটা আরেকটা কষ্টের বিষয় ছিল, ওই কষ্টগুলো আছে, আবার অনেক ভালোবাসাও আছে, অনেক ভালোবাসা পেয়েছি আমি, এটা আমি বলে বোঝাতে পারবো না। এই কৃতজ্ঞতা আমার আজীবনের, কারণ আমার কিচ্ছু ছিল না, আমার কনফিডেন্স ছিল না, আমার কোনো ব্যাকআপ ছিল না, আমার ফ্যামিলির সাপোর্ট ছিল না। তো আমি আমার হার্ডওয়ার্ক দিয়ে এবং আল্লাহর রহমতে এই আপনাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না। সো আমি বলবো যে মেবি এতটা জার্নি করতে করতে আমি অনেক স্ট্রং হয়ে গেছি, বা ইউজ টু হয়ে গেছি, এবং নেগেটিভিটির সঙ্গে সঙ্গে যে পজিটিভ ভাইবটা আমি পাই ওইটা আমি বেশি করে নিতে চেষ্টা করি সব সময়। এখানে ধরুন 14 বছরের আপনার যাত্রা জানলাম, মানে চলচ্চিত্রে আপনার যাত্রা 14 বছর ধরে আপনি কি দেখছেন? 14 বছর আমার মনে হচ্ছে যে এই তো সেদিন, মানে সময় তো আসলে একটা পাগলা ঘোড়া, দ্রুত চলে। রাইট রাইট। না আমি বলছি না, এই সময়টাতে ধরে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে আপনি কিভাবে দেখেছেন, আপনার বিশ্লেষণ? ফিল্মটা আসলে শুধুমাত্র যদি কেউ ভাবে যে টাকার জন্য করা বা শুধুই মাত্র ফেমের জন্য করা, এটা হয় না। বিকজ এই টাকার বিষয়টা বলি যে টাকা পয়সা আসলে এখান থেকে অন্য জায়গায় আর অনেক বেশি আছে, এক। দুই হচ্ছে ফেম, যদি শুধু আমি ভাবি যে আমাকে চিনবে জানবে দ্যাটস ইট, আমার আর কিছু করার নাই, এটাও না। আমার কাছে যেটা মনে হয় যে এখানে ক্রিয়েটিভিটির যে বিষয়গুলো, নিজের মধ্যে যদি কিছু লুকিয়ে থাকে কারো, এবং ভেতরে যদি কেউ একজন টেকনিশিয়ান থাকেন, একজন আর্টিস্ট থাকে, বা কোনো স্কোপ পাচ্ছে না, এখানে হচ্ছে ওই জায়গাটা। কিন্তু হ্যাঁ প্রথমে অনেক বেশি কষ্ট হবে, কারণ এখানে নতুন কাউকে যে খুব বেশি ওয়েলকাম করবে একদম প্রথমেই, সেটাও হবে না। নিজেকে প্রুভ করতে হবে, সেই প্রুভিং পয়েন্টটার যে জার্নিটা ওইটা বেশ কঠিন। ওই জার্নিটা একদমই আমাকে একা করতে হয়েছে। ও তখন অনেকবার মনে হয়েছে যে না মেবি, এটা বারবার মনে আসে, অনেক স্ট্রং মানুষও মনে হয় যে মেবি আমি ফেল করব, আমি হয়তো বা তো আমার এখানে আমার পয়েন্টটা প্রুভ করতে পারবো না, এরকম আমারও মনে হয়েছে। বাট যখনই আমি আবার মর্নিংয়ে উঠি তখন আমার নো, আমি গিভ আপ তো করবো না, ইটস নট পসিবল, আমি এতটা আসার পরে বা কিছু। বাট এটাও একটা বিষয় যে লাক ফেভার করাটাও জরুরি। আমার বেশ কয়েকটা ছবি অনেক হিট হচ্ছিল তখন, সো দ্যাট আমি ওইভাবে কন্টিনিউ করছিলাম। বাট আমার সঙ্গে আবার পলিটিক্সও হয়েছে, সো এই তো সব কিছু মিলিয়ে আসলে
এখানে আরেকটা বিষয় বলি, আপনি যে বলছেন হিট হয়েছে, হ্যাঁ, তো মাঝখানে আমাদের ব্যাপারটা হয় কি, ধরুন 2010-এ যখন আপনি যাত্রা শুরু করলেন, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিটা তখন একটা টার্নিং পয়েন্টে ছিল। টার্নিং পয়েন্টটা এরকমভাবে আমি বলতে ডিজিটাল চাই- ফিল্মের হ্যাঁ, প্রথম ডিজিটাল ফিল্মের ইয়ে। দিকে আমরা প্রথম যাচ্ছি, এটা হলো গিয়ে একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে তখন মাত্র আমাদের সিনেমাতে কিছু নেগেটিভ ট্যাগ লেগে গিয়েছিল, অশ্লীলতা, Right. ওইটার আগে আগে maybe এটার আগে আমি বা- বলছি 2010-এর যে সময়টাতে আপনি শুরু করেছেন, এর আগে আগে। তো এই দুইটা টার্নিং পয়েন্টে আপনি এসেছেন। এবং আরেকটা বিষয় হচ্ছে আপনার খোঁজদা সার্চের পরে যখন আপনি দেহরক্ষী করলেন, হিট হলো, তারপরে আমাদের নানান কোভিড টোভিড ইত্যাদি কারণে আরেকটা গ্যাপ হলো। তো সব কিছু মিলে আপনার কাছে কি মনে হয় আপনি এই কয়দিনে যতটুকু অ্যাচিভ করতে চেয়েছিলেন ততটা কি সম্ভব হয়েছে? আমার তো যে কোনো কাজ করলেই মনে হয় যে দেখার পরে মনে হয় আমি আরও বেটার করতে পারবো, এটা হয় নাই, আরও বেটার। মানুষ প্রশংসা করলেও আমার মনে হয় যে না, আমাকে আরও একটু বেটার করতে হবে, আমাকে একটু গ্রুমিং করতে হবে, এটা আমার অলওয়েজ মনে হয়। দ্যাট ইজ গুড, আই থিঙ্ক। আরেকটা হচ্ছে যে দেহরক্ষীর পর আসলে থার্ড ছবিটি আমার ঈদে রিলিজ হলো, খুব বড় হিট হলো আফসারি ভাইয়ের, সাকিবের মালিক সঙ্গে, আফসার, হ্যাঁ, ফুল অ্যান্ড ফাইনাল। তারপর রাজত্ব হলো, ওইটা তো একেবারে এটাও hit। সুপার হলো। তারপর এরকম করে করে ছবিগুলো যখন হচ্ছে, অ্যাকশন জেসমিন এবং ব্ল্যাকমেল, দেন বিজলি আমার প্রোডাকশনের, সো অ্যাকশন ধর্মী ছবিতেও যখন প্রডিউসার আমাকে বিলিভ করে মানে হিরোইন বেসড ছবিগুলো করছি, তো সেটাও আমি সাকসেসের সময় খুব পাগল হয়ে যাই না, এটা আমার একটা নেচার। অ্যান্ড যখন আই ফেল সামটাইমস, আমি সে তখনও পাগল হয়ে যাই না, বাট হ্যাঁ, আই ফিল স্যাড যে আমার মনে হয় যে কিছু একটা চেঞ্জ করতে হবে বা নিজেকে আর একটু বেটার কিছু জায়গায় প্রুভ করতে হবে, ওইটা মনে হয়। বাট আমি দুইটাতেই একদম পাগল হয়ে যাই না, এটা একটা আমার মনে হয় দরকার আর্টিস্টের, একজন আর্টিস্টের, এবং স্পেশালি ফিল্মের জন্য। আমাদের দেশে তো এমনিতেই অনেক লিমিটেশনস, অনেক মানে অনেক। বাইরে আমি দেখেছি যে আর্টিস্টরা আসলে অনেক ব্লেসড, এখানেও ব্লেসড ভালোবাসার জায়গা থেকে, কিন্তু হ্যাঁ, আমাদের এখানে যে limitations- সাপোর্টটা, ওই সাপোর্টটা জিরো বলতে। একটা আর্টিস্টের গেট আপ, মেকআপ, একটা আর্টিস্টের পেছনে যে টিম থাকতে হয়, সেটা এখানে আসলে ওইভাবে নাই, ওইভাবে এফোর্ডও করা যায় না। আর আমরা আসলে সেটার দিকে মানে নজর দিতে হয়। এখন আমাদের যেটা আমি বলবো 2010 থেকে ওয়ার্ল্ড ওয়াইড সব কিছু মানুষ দেখছে, মানুষের হাতের মুঠোয় সব কিছু। সো আমার এই কম বাজেট, আমার ক্রাইসিস, এটা দেখার তাদের টাইম নাই, Time নেই। বিকজ ইটস অ্যান এন্টারটেইনিং ওয়ার্ল্ড। সো এখানে তারা এন্টারটেইনিংয়ের জন্য আসে। অ্যান্ড এটাও সত্যি যে এত কষ্টের মধ্যে হয়তো হলের এত বাজে অবস্থা, আমি যখন গিয়ে দেখি যে হলে মানুষ এই গরমে ঘেমে একাকার, এর মধ্যে আমার গানের মধ্যে ডান্স করছে, অ্যাপ্রিসিয়েট করছে, এটা অনেক বড় পাওয়া। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আসলে প্রচুর লিমিটেশনস। এই কথাটা আমি বলতে চাইছিলাম, আপনি যেটি বলছিলেন না, লিমিটেশনস আছে আমাদের, কিন্তু কম্পিটিশন কিন্তু সেম। হ্যাঁ, আপনি যে হ্যাঁ, কথাটা হ্যাঁ, বলছিলেন, exactly। আপনার ঢাকার হলে আপনার একটা সিনেমা রিলিজ পেলো আজকে, মুম্বাইতে একটা সিনেমা রিলিজ হ্যাঁ, পেলো, প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে আমার অ্যাকশন যখন কম্পেয়ার করে, আমি তো শকড। এবং আপনাদের কম্পিটিশনটা করতে হয়, করতে দর্শক হয়, ওইভাবে করে করতে জাজ হয়। করছে। ববি, চলচ্চিত্র নিয়ে আলাপ করতে করতে অনেক প্রশ্ন তো মাথায় আসছে। তো এখন পর্যন্ত আপনার করা যে ক্যারেক্টারগুলো মোটামুটি বেশিরভাগই হচ্ছে অ্যাকশনধর্মী, তাহলে আপনাকে কি অ্যাকশনধর্মী নায়িকা বলা যায়? অ্যাকশন ধর্মী নায়িকা, হ্যাঁ, অনেকে পছন্দ করে, আমার অ্যাকশন কাজগুলো খুব পছন্দ করে। যেমন আমি অ্যাকশন জেসমিনে দেখি যে চোর পুলিশের যে দুটো ক্যারেক্টার করেছি, সবাই খুব খুব পছন্দ করেছে ওইটা, এবং বিলিভ করে যে হ্যাঁ, আমি 5 জনকে একদম মেরে শুয়ে দিতে পারি, 10 জনকে উড়িয়ে দিতে পারি। যেটা মানে ফিমেল বডিতে আছে না, এই জিনিসটা একটু আনকোর লাগে, মানে মনে হয় যেন এটা বিলিভেবল না দেখাচ্ছে ফিল্মের জন্য। বাট আমারটা কেন জানি অডিয়েন্স থেকে শুরু করে যারা মেকার, ওনারাও খুব বলে যে না ম্যাম, আপনাকে এটাতে খুব রিয়েলিস্টিক লাগে, খুব ভালো লাগে দেখতে। তো আমিও খেয়াল করেছি যে স্ক্রিনে যখন আমি ঘুষি দিয়ে সবাইকে উড়িয়ে দিই, মানুষ খুব মজা পায়, হাতে তালি দেয়। সো গ্রেট। আর অন্য ক্যারেক্টারগুলোও করি, বাট অ্যাকশনের কিছু ক্যারেক্টার আমি এটা খেয়াল করি যে আছে না একটা নারী শক্তির একটা বিষয় তখন ভেতর থেকে কাজ করে। এখানে একটা বিষয় আমরা একটু আলাপ করছিলাম, ধরুন ওই যে ফ্যাসিলিটিস অ্যান্ড কম্পিটিশন। আমাদের বাংলা সিনেমাতে, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কতটুকু ফ্যাসিলিটিস আছে সেটা তো আমরা জানি, সেই আলাপে আমরা যাচ্ছি না। কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনার ফ্যাসিলিটিস যাই থাকুক না কেন, এটা তো হচ্ছে আপনার ব্যাক এন্ডে, তো এটা তো আর আপনার অডিয়েন্স দেখছে না, হ্যাঁ। আপনার অডিয়েন্স দেখছে হচ্ছে আপনার স্ক্রিনে কী করছেন। করছি। তো সেই জায়গাতে আপনাকে বা আমাদেরকে কম্পিটিশনটা করতে হচ্ছে সারা দুনিয়ার সঙ্গে। এখন আজকের দুনিয়ার বাস্তবতা যদি বলি, যখন থেকে আমরা আছি তখন থেকেই তাই। সারা পৃথিবীর সঙ্গে আপনাকে কম্পিটিশন করতে হচ্ছে। সেটা আজকে সিনেমা রিলিজ পেলে আজকে থেকে আপনার কম্পিটিশনটা শুরু। তো এই জায়গাটাতে আমাদের সিনেমা আসলে আমরা
কতটুকু মানে কি বলে যে সমন্বয় করতে পারছি বা আমাদের দর্শককে আমরা কতটুকু দিতে পারছি? দর্শককে তো আমরা তখনই দিতে পারবো একেবারে যখন আমাদের টিমটা স্ট্রং থাকবে, আমাদের ব্যাকআপটা স্ট্রং থাকবে, যেটা আমাদের আসলে নাই। আমাদের প্রচুর ফ্যাসিলিটিস দরকার, যেটা আমরা পাই না, একেবারে বলতে গেলে জিরো। আমরা একজনই 5 জনের কাজ করার চেষ্টা করি, যেটা আসলে ফিল্মে হয় না, তারপরেও করি। বাজেটের একটা বড় ফ্যাক্টর এখানে আছে, যেহেতু এখন ওয়ার্ল্ড ওয়াইড সিনেমার সাথে আমাদের দেশের সিনেমাও কম্পিট করছে মানে অটোমেটিক হয়ে যাচ্ছে, এটা মানুষ দেখতে পাচ্ছে। সো এই জায়গাগুলোতে আমরা অনেক পিছিয়ে আছি, বাট আমরা চেষ্টা করছি বাজেটের বিষয়টা। এবং সবসময় আমি বলতে শুনি মানুষকে আর্টিস্টের খুব অভাব। সত্যি কথা বলতে আমি যখন থেকে ইন্ডাস্ট্রিতে, আমার এটা পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, আমার মনে হয় অনেকের সাথে কথা বলেও হয়তো বা স্ক্রিনে বলে না, টেকনিশিয়ানের অভাব আছে, ভালো ডিরেক্টরের অভাব আছে, ডিরেকশনের অভাব আছে, অনেক বাজেট এবং ভালো একজন প্রডিউসার যিনি আসলে একটা গল্পের পেছনে প্রডিউস করবে, একটা ভালো আর্টিস্টের জন্য প্রডিউস করবে, একটা সিনেমার জন্য প্রডিউস করবে, এরকমও আছেন, অনেকেই আছেন ভালো ভালো। আমি অনেকের সঙ্গে কাজ করেছি, বাট অনেক ব্যাড এক্সপিরিয়েন্স আছে যারা একদমই অজ্ঞ সিনেমা নিয়ে, ভাবে যে টাকা হলেই হয়ে যাবে বা এটা তো কোনো বিষয়ই না। আসলে ওরকম না, প্রচুর ডেডিকেশন লাগে, প্রচুর জেনে আসতে হয়। আসলে এখানে প্রডিউসিংও আসলে একটা জানার বিষয়, শুধু টাকা দিয়ে দিলেই আসলে প্রডিউস করা হয় না। এইখানে আমি একটা কথা বলছি, আপনি যে প্রসঙ্গগুলো বলছিলেন না, যে এই কথাগুলো সাধারণত মোটামুটি এটাই প্র্যাকটিস, যে বলে আমাদের শিল্পী সংকট আছে, আমাদের সবকিছু সংকট আছে, সবকিছু সংকট আছে, কিন্তু এই কথাটার মধ্যে আমি যেটাকে যদি বলি মূল সংকটের জায়গাটা যদি বলি আপনার বাজেটটা আমি কেন বলছি, ধরুন আপনি যদি একটা ভালো বাজেট করতে পারেন, ভালো যেটা বাজেট করতে পারেন, ভালো একটা ইনভেস্টমেন্ট যদি থাকে, তাহলে আপনি ভালো স্ক্রিপ্ট রাইটার আনতে পারবেন, একটা টিম গোছাতে পারবো, বেটার আর্টিস্ট আমি নিতে পারবেন, রাইট। তো আবার সেই জায়গাতে বাজেটটা মানে ইনভেস্টটা যখন আপনি বড় আকারে করবেন, আপনার বাজারটা ওরকম হতে হবে, মানে আপনি যেটা ইনভেস্ট করছেন সেটা রিটার্ন কতটুকু আসবে। তো সব মিলিয়ে বাজেট এবং বাজার, এই দুটো জায়গায় আমরা আটকে আছে কিনা, আপনার কি মনে হয়? হ্যাঁ, অফকোর্স আমাদের যতটুকু বাজার আছে ওই অনুযায়ীও আমরা সামটাইমস, আমার মনে হয়, আমি আল্লাহর রহমতে বড় বড় ছবিতে কাজ করেছি প্রথম থেকেই, বাট আফটার কোভিড এটার একটা বিষয়টা লক্ষ্য করেছি যে খুব বড় বাজেটের ছবি দিয়ে শুধুমাত্র বাংলাদেশের, যেহেতু সিনেমা হল কমে গেছে, তো এখন সিনেমা হলের প্রচুর প্রয়োজন। মানে আমি একটা ভালো কাজ করব, সেটা দেখানোর জায়গাটা তো থাকতে হবে। এখন এত স্বল্প পরিসরে এত কিছু কিছু হল আছে, এখান দিয়ে আমি কিভাবে আমি বাজারটার সাথে আমার বাজেটটা কানেক্ট করতে পারবো, সেটা তো পসিবল না। সো এটা আসলে আমি সবসময় বলি যে সিনেমা একটা অনেক বড় জায়গা, একটা দেশের কালচারকে রিপ্রেজেন্ট করে। যেমন স্পোর্টস, আমাদের ক্রিকেট আমাদের বাংলাদেশকে মানুষের কাছে কতটা আরও বেশি পরিচিত করে দিয়েছে, তো ফিল্মটাও কিন্তু এরকম একটা জায়গা আছে। যদিও অনেকে ফিল্মটাকে নাক ছিটকায় বা একটা সময় অনেক ভালো ছিল, আমি বলবো আমরা যখন থেকে কাজ করি তখন থেকে বরং অনেক ডিফিকাল্ট, বিকজ তখন থেকে মানুষ সব কিছু দেখতে পারে পৃথিবীর। আগে যেমন বিটিভি এবং সিনেমা হল ছাড়া তাদের কোনো জায়গা ছিল না এন্টারটেইনমেন্ট, সো বাইরে কি হচ্ছে কিছু দেখতো, যা দেখাতো সেটাই দেখতে পেত। সো এইটার দিকে বলবো যে ওনারা প্রিভিলেজ ছিল, আমরা সেটা না, বরং আমাদেরকে ডাবল ট্রিপল স্ট্রাগল করে এই জায়গা আজকে যে আমাকে চিনতে পারছে ববি, এত কিছুর ভিড়ে, এত ক্রাইসিসের মধ্যে, এত স্ট্রাগলের মধ্যে, তাই না, এত বড় বড় সিনেমার মধ্যে একটা অডিয়েন্স, আমি হিসাব করবো অ্যাজ এ অডিয়েন্স, আমি যখন ভাবি আমি তো একটা ভালো ছবি দেখতে হলে যাব, আমি কি দেখতে যাবো যে পেছনে কি প্রবলেম হয়েছে, ভালো আর্টিস্টটা এখানে ভালোভাবে করতে পারেনি, ভালো ডিরেকশন দিতে পারেনি বিকজ অফ বাজেট অর এনিথিং এলস। অ্যাজ এ অডিয়েন্স তো আমি ভালোটা দেখতে যাব। সো ফিল্মের বিষয়টাই আসলে এরকম। আর এখানে আরেকটা বিষয় আমি একটু জানতে চাই, ধরুন কো আর্টিস্ট কতটা ইম্পর্ট্যান্ট একটা ভালো কাজ করার জন্য? অনেক ইম্পর্ট্যান্ট। অ্যাকশন রিয়াকশনের একটা ব্যাপার আছে না, যে আমি একটা রিয়াকশন দিলাম, ওইটার একটা অ্যাকশন আসলো, প্রপারলি আসলো না, ওইটা আসলে, যেমন আমি অ্যাকশন ছবি দিয়ে একটু করি, যখন আমি একটা কাউকে পাঞ্চ করলাম, ও যদি রিয়াকশনটা অনেক ভালো রিয়াকশন দেয়, তখন কিন্তু মনে হবে যে দুই দিক থেকে এটা প্রপার ছিল। আমি যদি পাঞ্চটা হালকাও করি, যদি রিয়াকশনটা প্রপার দেয়, ওটা ঠিক হয়ে যায়। শুধু রিয়াকশনটা প্রপার দিতে হবে। সো আর্টিস্ট কো আর্টিস্ট মানে আন্ডারস্ট্যান্ডিং ভালো হলে, কিছু যদি প্র্যাকটিস হোমওয়ার্কটা থাকে, এবং স্ক্রিনে যেটা দেখতে মনে হবে যে না একদম রিয়েল, আমি লাভার্স, সাডেনলি আমি একজনের সাথে পরিচিত হলাম, নতুন একজন হিরো আসলো, আমি কাজ করলাম, মানে কেমিস্ট্রিটা ওইভাবে জমলো না, স্ক্রিনে মানুষ মজা লাগলো না মানুষের, তাহলে তো এটা হবে না। এটা মোস্ট ইম্পর্টেন্ট থিং। আমি ময়ূরাক্ষীতে যখন আমি দীপের সঙ্গে কাজ করছি, ও তো নিউ কামার ফিল্মে, সো আমাদের একটা সিডিউসিং সং আছে যেটাতেও খুবই আনইজি ছিল। সো আমি খুব ফিল করি এটা, যে আমিও তো নিউ কামার ছিলাম, সাকিবের সঙ্গে কাজ করেছি বা অন্যান্য যাদের সাথে কাজ করেছি, মারুফ ভাইয়ের সাথে, তো আমাকে ওই জায়গা স্পেসটা নিয়ে নিতে হবে বা দিতে হবে, যে কোনো একটা। হয়তো বা কেউ খুব বেশি কমফোর্ট জোন আমাকে দিবে না, আমার ওটা নিয়ে নিতে হবে, আদায় করে নিতে হবে, বা কেউ দেয়।
তো এই বিষয়টা মানে মানুষকে তো বোঝাতে হবে যে উই আর লাভার্স, এবং আমাদের এই সিচুয়েশনটা, আমাদের এই ক্রাইসিসটা ক্রিয়েট হয়েছে, সো তারা তখন কানেক্ট করতে পারবে, এটা অনেক ইম্পর্ট্যান্ট। আরেকটা বিষয় ধরুন আপনি 2011-তে হচ্ছে মিস এশিয়া প্যাসিফিক হলেন, তো এখন আমাদের দেখেন ট্র্যাডিশনটা বা এরকমটা আমরা দেখি সাধারণত, ধরুন আপনি ফিল্মে কাজ করে ফেলেছেন তখন একটা, তো সাধারণত এই ধরনের কম্পিটিশনে যারা একেবারেই বড় পর্দায় কাজ করে ফেলেন তারা অনেকে আগ্রহ দেখান না, কিন্তু আপনার এই ব্যতিক্রমটা। আমি আগে ভাবছিলাম যে দিয়ে দিব, আমি ড্যান্ডি ডাইংয়ে মানে অনেক আগে ছোটবেলায় স্কুলে ছিলাম তখন দিয়েছিলাম, কারণ আমাকে যেটা বলতো যে আমার মা তো কখনোই চাইতো না যে আমি ফিল্মে কাজ করি বা কিছু, ইভেন এমনও বলতো "এই তুমি দেখতে ভালো না, তুমি কালো, তুমি পারবা না তুমি", মানে আমার কনফিডেন্সটা যেন একদম জিরো লেভেলে থাকে, সেই প্রচেষ্টা তারা চালিয়েছে। বাট আমি যখনই বাইরে যেতাম, আমার সঙ্গে অনেক মেয়েরা থাকতো গুড লুকিং বাই, বাট আমি দেখতাম যে মানুষজন আমার দিকে খুব লুক দিত, বা আমার যে প্রেমের প্রস্তাবগুলো আসতো ওগুলো তো সেখান থেকে মানে ছোটোবেলায় বুদ্ধিটা যতটুকু যে ওকে আমার দিকে তো মানুষ তাকাচ্ছে বা অ্যাট্রাকশন আছে, সো আমার মাথার ধান্দাটা হচ্ছে যে আমি কিভাবে নিজেকে পর্দায় আনবো, তখন এক্সপ্রেস করবো, ওইটার জন্য আমি জাজ করতাম তখন, যতটুকু মাথায় তখন বুদ্ধি ছিল যে না মেবি আমি সুন্দর, আমি অ্যাট্রাকটিভ, ওই কনফিডেন্সটা ওইভাবে আমি গ্রো আপ করেছি ওই টাইমে। এখন তো বুঝি যে সৌন্দর্য আসলে সব কিছু না, ভেতরের সৌন্দর্য আছে, একটা মানুষের অনেক কোয়ালিটি থাকতে হয়, তারপর পুরোটা মিলিয়ে আসলে একটা মানুষের সুন্দর। এই যে বলছিলেন না ভেতরের সৌন্দর্য, আসলে ব্যাপারটা কি, মানে আমি যদি এভাবে করে বলি, মূল সৌন্দর্যটা হচ্ছে কনফিডেন্স। রাইট রাইট। আপনি যদি কনফিডেন্ট থাকেন তখন আপনার আউটলুক কতটা ভালো না সেটা মনে খুব বেশি ম্যাটার করে না। এরকম আমার অনেক হয়েছে যে আমাকে ভালো লাগছে না, আমি কস্টিউমটা প্রপারলি করতে পারি নাই, বাসায় কিছু ঝামেলা ছিল বা লোকেশনটা অনেক অন্য জায়গায়, আমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে, যেটা আমি কখনো সেটে গিয়ে বলতে পারি নাই বা কিছু এরকম। যেহেতু আমি একটু ইন্ট্রোভার্ট ছিলাম, আমার মনে হতো যে না বাসায় এত প্রবলেম, সব কিছু আসলে বলার কিছু না, আমার কাজ করে যেতে হবে, আমার শুধু মাথায় ছিল আমাকে কাজ করতে হবে, নিজেকে প্রুভ করতে হবে। সো অনেক আমার হয়েছে যে আমার এটা ঠিকঠাক হয়নি, তারপর আমার ক্যামেরার সামনে গিয়ে ওটা নিজেকে কনফিডেন্সের সাথে নিজেকে প্রুভ করতে হয়েছে, এটা অনেক হয়েছে আমার সাথে। আরেকটা জায়গা মনে আপনি ব্লেসড, আমি এই জায়গাটাতে বলছি ব্লেসড, আপনি বলছিলেন যে নারী কেন্দ্রিক চরিত্রগুলো বেশি হচ্ছে, তো ধরুন এখন আমাদের এখানে দুইটা বিষয়, আমাদের এখানে না মানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে যদি আমরা ভারতের কথাও যদি দেখি, মানে সাধারণত নায়ক কেন্দ্রিক সিনেমায় বেশি হয়, তো সেই জায়গাতে আপনি নারী কেন্দ্রিক ক্যারেক্টারটি পেয়েছেন, আপনি ভালো করেছেন বলে হয়তো পরের ধাপ পেয়েছেন, কিন্তু ব্যাপারটি হচ্ছে প্রথম একজন নিউ কামারের উপর কেউ এরকম আস্থা রেখেছেন, এই জায়গাটা তো নিশ্চয়ই আপনি ব্লেসড। অবশ্যই ব্লেসড। আমার আরও বেশি ভালো লাগে, এটা আমি প্রাউড করে বলতে পারি, আমি স্ক্রিন টেস্ট দিয়ে ফিল্মে এন্ট্রি নিয়েছি, স্ক্রিন টেস্ট দিয়েছি, প্র্যাকটিস করেছি, দেন আমি সুযোগ পেয়েছি, এটা আমার বড় একটা অ্যাচিভমেন্ট আমি বলবো। এবং আমি বিশ্বাস করি নারী পুরুষ বলে কথা না, একজন মানুষ হিসাবে আমার অবশ্যই ওই জায়গাটা ক্রিয়েট করতে হবে যে আমি কিছু বলবো, এটা মানুষ শুনতে হবে, বা আমার একটা ওপিনিয়ন থাকবে, বা আমার ছোট্ট জায়গা থেকে আমি যদি এক মেয়েদের জন্য, যেহেতু বাংলাদেশে এমনিতেই মেয়েদের আসলে অনেক স্ট্রাগলটা এক্সট্রা, মেয়েদের আরও 100টা স্ট্রাগল লিস্ট বাড়তি থাকে শুধুমাত্র এই জায়গা আমাদের দেশের জন্য, সো ওই জায়গা থেকে আমি যদি এতটুকু কিছু করতে পারি অবশ্যই আমি করব। ববি, ময়ূরাক্ষী নিয়ে একটু কথা বলি, তাই না? ময়ূরাক্ষী দর্শক দেখছে এখন, কিন্তু ঈদের সপ্তাহখানেক আগে যখন ময়ূরাক্ষীর টিজার দেখেছিল, তখন মানুষ এটার মধ্যে মানে আমি যেটা আলাপ করছিলাম যে ববিকে মানুষ অ্যাকশনধর্মী ক্যারেক্টারে দেখে, তো সে এই টিজারটা অ্যাকশনের ভাইব ছিল, খুব সাসপেন্স ছিল টিজারটার মধ্যে, তো এখন পুরো বিষয়টা দর্শকের কাছে ক্লিয়ার হয়েছে যে আসলে ববি কেন ওরকম একটা বিষয় ছিল, কি বলবেন আপনার ক্যারেক্টার নিয়ে এই সিনেমা? যখন টিজারটা রিলিজ হয়েছে মানে এত কলস, এত নকিং যে কি হয়েছে, এটা কি করেছো, আর ইউ ডুইং এ নেগেটিভ রোল অর পজিটিভ, আর তোমার উপরই তো গল্প, কিরকম বিষয়টা খুব জানার আগ্রহ ছিল। এখনো যেটা দেখছি আমি, যে এটা দেখার জন্য হলে গিয়ে তো দেখছে সবাই, সো এটা হচ্ছে এখানে আমিও তো আমাকে দেখি নাই আসলে, এখানে আমি না, এটা ববি না, ক্যারেক্টারটা হচ্ছে নয়নতারার ক্যারেক্টার, ইন্ডাস্ট্রির একজন মানুষ, এবং এই গল্পটা চেনা জানা সবার জানা একটা গল্প,
তো এটা করা আমি বলবো যে আমার জন্য অনেক ডিফিকাল্ট ছিল, যেহেতু আমিও অ্যাক্টর উনিও অ্যাক্টর, বাট স্টিল একটা মানুষ, আমি মনে করি সব মানুষ ইউনিক, সব মানুষের আলাদা স্টাইল আছে। সো ওনার ক্যারেক্টার করতে গিয়ে আমি খুব এটা খেয়াল রেখেছি যে আমি যেন আমার স্টাইলে না হাঁটি, আমার মতো কথা না বলি, ঠিক ওনার মতো উনি যেভাবে পোট্রে করে সব কিছু, ওনার ম্যানারিজম, ওনার বডি ল্যাঙ্গুয়েজ, ওনার কথা বলার স্টাইল, উনি আপসেট হলে কীভাবে রিয়াকশান দেয়, এগুলো তো আমার অনেক হোমওয়ার্ক করতে হয়েছে। সো আমি খুব ট্রাই করেছি যে আমি যেন ববির মতো না করি, নয়নতারার মতো করি। অ্যান্ড আফটার অল সবাই যখন বলছে, যে আমার মনে হচ্ছে যে আমরা সাকসেস। আচ্ছা, এইটা আরেকটা বিষয়, মানে এটা ধরেন আমার একটা কিউরিওসিটি, আপনারা যারা অভিনয় করেন, আপনি তো ব্যক্তি মানুষ একই, ববি যেরকম ববি তো সেরকমই, কিন্তু ববিকে পর্দায় এক এক সময় এক একটা ক্যারেক্টার প্লে করতে হয়, সেই ক্যারেক্টার হিসেবেই পর্দায় আমরা দেখি দর্শকরা আপনাকে। তো আপনারা যারা অভিনয় করেন, একটা ক্যারেক্টারের প্রভাব কতদিন থাকে আপনাদের মধ্যে? থাকে, যতদিন করে ওইটা আসলে থাকে, কারণ ওই ক্যারেক্টারের মতো হয়ে উঠতে হয়। যখন স্ক্রিপ্টটা পাই তখন থেকে শুরু করে শ্যুট ডে পর্যন্ত একদম ওই ক্যারেক্টারটা হয়ে ওঠার একটা চেষ্টা থাকে। ওইটা ইভেন আশেপাশের মানুষজনও টের পায় না, ঘরের মানুষে বোঝে না, কিন্তু আমি চলনে বলনে কথা বলায় বা আমার হেয়ার স্টাইল, আমি কীভাবে মুভ করবো, ওই ক্যারেক্টারটা চাই যে ওন করতে নিজের মতো করে। মানুষ একটা ক্যারেক্টার যদি আমি বিশ্বাস না করি, তাহলে মানুষকে কী করে বিশ্বাস করাবো যে এটা রিয়েল? সো এরকম একটা বিষয় আসলে থাকে। অ্যান্ড আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ হচ্ছে, আমি না খুব বেশি টাইম ববি হয়ে থাকতে আমার ভালো লাগে না। আচ্ছা আচ্ছা, লাগে না? ফিল্ম লাগে না, বোর হয়ে যায় আমি। তো ফিল্মে আসার পর আমার মনে হয় যে যখন যে ক্যারেক্টার পাই ওইটা নিয়ে খেলতে, ওইটা নিয়ে কাজ করতে আমার খুব ভালো লাগে। এখানে একটা বিষয়, শিল্পীর মানে যন্ত্রণাটা কি মানুষজন বোঝে? মানে নেভার এভার, আই ডোন্ট থিঙ্ক বোঝে। ইভেন সামটাইমস কি হয়, একটা শিল্পী ইভেন আরেকটা শিল্পীরও কিন্তু ওই যন্ত্রণা থাকে, বাট তার সঙ্গেও শেয়ার করা যায় না। এই যন্ত্রণাটা যেন কেমন, মানে ভয়ঙ্কর ভালোবাসা টাইপের, বা একটা অ্যাট দ্য সেম টাইম এটা ব্লেসিংস, আবার একটা অভিশাপের মতো মনে হয় আমার, যে এই কষ্টটা, এই দুঃখটা, বেদনাটা কাউকে বোঝানো যাবে না। এবং অনেক কাছের মানুষও বুঝতে পারে না শিল্পীর যন্ত্রণাটা কি। কারণ মেকআপের আড়ালে, লিপস্টিকের আড়ালে যেই কাজলের নিচে যেই কান্নাটা বা যে কষ্টটা থাকে, যে কথাটা থাকে, ওইটা সবসময় বলা যায় না। এবং আমাদেরকে কেন জানি মানুষ, আমার কথাটা আমি বলতে পারি, এভাবে দেখতেই পছন্দ করে। খুব বেশি উইক দেখতে মনে হয় না মানুষ নিতে পারে ওইটা, যে উনি তো স্টার বা উনি তো নায়ক, উনি কেন এরকম করবে। আমরাও যে রক্ত মাংসের মানুষ, আমাদের যে ব্রেকিং পয়েন্ট আসে, ওইটা আসলে অনেক ভুলে যায়। এটা কারো দোষের জায়গা নেই আসলে। এটা আমাদের হয় বেশি হচ্ছে, আমাদের বললাম না ইন্ডাস্ট্রির একটা ক্রাইসিস আছে প্রচুর, যেটা আছে না, বাইরের দেশে যেমন আর্টিস্টদেরকে একেবারে মাথায় তুলে রাখে, এখানে ওই জায়গাটা নেই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক ব্লেসড আমরা, তারপরও অনেক কষ্টের জায়গা থাকে একটু বেশি। আপনি যে একটা কথা বলছিলেন না, যে কখনো কখনো মনে হয় এটা কার্স, কখনো কখনো মনে হয় এটা ব্লেসিং। তো আমার যেটা মনে হয় আর কি, এই যে এটাকে আপনার অভিশাপ মনে হয় না, এই অভিশাপ মানে অভিশপ্ত হওয়াটার জন্যই তো আসলে শিল্পীর জন্ম। শিল্পী এই দহনটা তার মধ্যে লালন করে নতুন কিছু সৃষ্টির জন্য, এবং এই দহন থেকে মনে হয় যে শিল্পীর কখনো মুক্তি নেই। না, একদমই মুক্তি নেই। আবার এখান থেকে বের হয়েও আমার ওই যে একটা কোশ্চেন করে না অনেকে, ম্যাডাম আপনি কি বিয়ের পর এটা ছেড়ে দিবেন? মানে বিয়ে তো একটা বিয়ে হচ্ছে, একটা হিরোরও বিয়ে হচ্ছে, একটা অন্য মানুষেরও বিয়ে হচ্ছে, বিয়ের পর কি আমার পুনর্জন্ম হবে, যে আমি সব কিছু ছেড়ে দিয়ে বিয়ের পর আমি অন্য একটা মানুষ হয়ে যাবো? ইটস নট পসিবল। এই কোশ্চেনটাই আমার কাছে রং মনে হয়, যে আমি তো একজন শিল্পী, বিয়ের পর আমি শিল্পী থেকে চেঞ্জ, মানে এটা বুঝলাম না, এটা আসলে কি শিল্পী আর অশিল্পীর কোনো কথা নেই। এটা কেন একটা ছেলেকে কখনো কোশ্চেন করে নাই, এটা আমাদের কোশ্চেন ভুল। এবং আমাদের সমাজ ব্যবস্থার যে প্রবলেমটা, এই কোশ্চেনটার মধ্যে আমি বারবার দেখি, অ্যাজ অ্যান আর্টিস্ট আমার এটা ফিল হয়। আচ্ছা, আরেকটা বিষয় ধরুন, আমাদের তো এখন তো হচ্ছে কি বলে যে সামাজিক যোগাযোগ মাধ্যম মানে অবারিত, সবার হাতেই আছে। মানে নেই এরকম মানুষ হয়তো বা খুঁজতে হয়, মানে যার হাতে সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাক্সেস নেই, এরকম মানুষ খুঁজতে হয়। তো এই জায়গাতে প্রশংসা যেরকম হয় আপনাদের, মানে আমাদের শিল্পীদের, কখনো কখনো নিন্দাও হয়, কখনো কখনো সামাজিক যোগাযোগ মাধ্যম ঘিরে নানান ধরনের গসিপ হয়। রাইট। এই নেগেটিভ বিষয়গুলোকে আপনি কিভাবে নেন বা আপনি কিভাবে ট্যাকেল করেন? আগে প্রথম দিকে খুব খারাপ লাগতো, যে কি ব্যাপার, সবাই ভালো বলছে, এই 5-6 জন এরকম করে কেন
হেটার্স যেটা বলে আর কি, বা একটু মজা নিল অথবা কিছু জানেও না, বোঝেও না ওরকম, কিন্তু লিখে দিল একজন। লিখাটা যে কত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এটা আসলে অনেকে জানেই না, কিন্তু লিখে দিল একটা কমেন্ট। আগে খুব খারাপ লাগতো, বাট এখন মনে হয় যে আমি যেহেতু এই জায়গাটা আল্লাহ আমাকে নিয়ে আসছেন, এখানের ভালো খারাপ সব কিছু আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। এবং আমি আর্টিস্ট আসলে কখনো নিজের হয়ে থাকতে পারে না, এটা পারে না। এটা যখন থেকে আমি বুঝতে শিখেছি যে আমরা মানুষের জন্য, সো খারাপ ভালো আর মানুষের মুখের তো কোনো ট্যাক্স নাই, সো ওইটা বলবেই। ভালো বললে যেমন আমরা অনেক খুশি হয়ে যাই, খারাপ বললে হ্যাঁ ওইটা ওইভাবে হ্যান্ডেল করতে হবে। ওই তখন ওই রাগটা দেখানো যাবে না, রাগ দেখালে বলবে মুডি, খারাপ ব্যবহার করে। সো এইটা, এই যে কার্ডস, এগুলোর মধ্যেই এটা পড়ে। আচ্ছা, আরেকটা বিষয়, আপনি প্রডিউস করেছেন, তো এটা একটা খুব সাহসের ব্যাপার। মানে ব্যাপারটা হচ্ছে কি, মানে আপনি আসলে ফিল্মে ঢোকার পর থেকে একের পর এক সাহস দেখিয়ে যাচ্ছেন। কারণ আমি অনেক বোকা হয়তো। না না না, নিশ্চয়ই না, কিন্তু আমি বলতে চাচ্ছি ব্যাপারটা এরকম, এরকম সাধারণত এরকম সময় কেউ এরকম সাহস করার, মানে যারা ব্যতিক্রম তারাই করেন, আর ব্যতিক্রমরাই তো এগিয়ে থাকেন। তা আপনার প্রডিউস করার গল্পটা যদি বলেন। আমার তো প্রথম থেকেই সাহস দেখিয়ে দেখিয়ে ফাইট করে করে বের হয়ে আসতে হয়েছে। সো আমার মনে হচ্ছে আমাদের দেশের অডিয়েন্স তো এতটা অজ্ঞমূর্খ না যে সুপার ন্যাচারাল পাওয়ারের উপর কোনো গল্প আসছে এটা মানুষ বুঝবে না বা কিছু। এবং আমার সবসময় এটা একটা চাওয়া যে আমি ববি যখন থাকবে না, ববি যখন মারা যাবে, তখনও যেন মানুষের মধ্যে আমি থাকি বা আমার কথা কেউ স্মরণ করে। 2-3 বছরের ভাইরাল, তারপরে আর মনে রাখবে না, এরকম কখনোই আমার চিন্তা ভাবনাটা নাই। আমি লং লাস্টিং প্রসেসে বিশ্বাসী। সো এই জন্যই আমার আসলে ওরকম একটা চিন্তাভাবনা যে প্রথম বাংলাদেশে কেউ এটা করবে, এটা ক্রিয়েট করে, এবং ওইটার পেছনে আমার যে শ্রম ছিল এবং যে হার্ডওয়ার্ক ছিল, এটা আসলে কি বলবো, এটা ভাবতেই খুবই এলে। 5টা দেশে আমি শ্যুট করেছি, এরকম একটা ক্যারেক্টার ক্রিয়েট করা, এতগুলো আর্টিস্টকে গ্যাদার করা, অ্যান্ড প্রডিউসিং অ্যাট দ্য সেম টাইম আমি এখানে অ্যাক্ট করেছি। ইটস এ কোয়াইট ডিফিকাল্ট জব বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলবো। সো হ্যাঁ, এটা একটা সাহসী ব্যাপার ছিল ডেফিনেটলি। জি, আরেকটা বিষয় হচ্ছে, আপনার জন্ম বেড়ে ওঠা সবই তো ঢাকায়। ঢাকায় কিছু সময় ঢাকার আশেপাশে ছিল। আমার বাবা যেহেতু ফুড ডিপার্টমেন্টের ডিরেক্টর ছিল না, ট্রান্সফার হতো। একটা সময় পর আমরা ঢাকায় সেটেল করেছি মেবি। একটা মানুষের বেড়ে ওঠাতে তার পরিবার, তার পরিপার্শ্ব কীরকম প্রভাব রাখে আপনার বিশ্লেষণ? টোটালি প্রভাব রাখে। আমি বলবো ছোটবেলার যে ভেতরের আমিটা এখনো আছে, ওইটা হয়তোবা আমি এখন প্রকাশ করি না, বাট ওই আমি যদি চাঁদেও যাই, ওই ছোটবেলার আমিটাই থাকবো আমার ভেতরে, ওইটা কেউ ভেতর থেকে বের করে ফেলতে পারবে না। বাট আমরা নিজেকে শুদ্ধ করতে পারবো, ওইটা বুঝতে পারবো যে হ্যাঁ ওই ক্রাইসিসটা মেবি ওই সময়ের ছিল, বা ওই ভালো সময়টা আমি এখন পাচ্ছি না কেন, এগুলো চিন্তা করলে হবে না। আমাকে মুভ অন করতে হবে, সামনে এগিয়ে যেতে হবে। বাট ওই ছোটবেলার যে পারিপার্শ্বিক ববি আমি বা আপনি বা যে কেউই হোক, ওইটা ভেতর থেকে কখনো বের হবে না, বের হবে না, বা ওইটা হয়তো মানুষের এটা হিউম্যান নেচার, এটা মানুষের বেজ, সামনের দিনে মানুষকে এটাই চালিত করে যে আমি আসলে কোথায় যাব, কি করব। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, একটু জানতে চাই, ধরুন শিল্পীর আত্মার শুদ্ধতা কতটা প্রয়োজন? অনেক প্রয়োজন, অনেক প্রয়োজন। একটা মানুষেরই প্রয়োজন, তার উপর শিল্পীর তো অনেক বড় ব্যাপার। একজন শিল্পীর দিকে অনেক মানুষ তাকিয়ে থাকে, চেয়ে থাকে, হোয়াট এভার ইট ইজ। অনেক শিক্ষিত পিএইচডি করা মানুষজন তাকিয়ে থাকে, কেন জানে, আই ডোন্ট নো। ও এটা করছে, মানে ও এই ভালো এটা করছে, ও ওয়াও নাইস। সো অনেক অনেক প্রয়োজন, এটা আত্মাশুদ্ধিটা অনেক প্রয়োজন। আমার কেন জানি মানুষের খারাপ দেখলে কখনো ভালো লাগে না। ইভেন যাকে আমি পছন্দ হয়তো বা করি না বা ওরকম কানেকশন নাই, তারটা দেখলেও মানে যদি খারাপ থাকে আমার ভালো লাগে না, যে আচ্ছা ঠিক আছে আমি যদি কোনো কাজে আসতে পারি, এরকম আমার ফিল হয়। সো আমার মনে হয় যে একজন মানুষ হিসাবে আমি জাস্টিফাইড, আমি মানুষ, এটা বলতে পারবো। আপনি যেহেতু মানে একজন ক্রিয়েটিভ মানুষ, ক্রিয়েটিভ অ্যারেনাতে আপনি কাজ করেন, এখানে একটা দ্বন্দ্ব বা একটা আলোচনা সবসময় থাকে, ভালো ভার্সেস জনপ্রিয়। মানে ব্যাপারটা কীরকম একটু বলি, যে সব ভালো জিনিসই কি জনপ্রিয় হয়, কিংবা সব জনপ্রিয় জিনিসই কি সবসময় ভালো? না, ইট ডিপেন্ডস, মানুষের টেস্ট, এটা মানুষের টেস্টের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, আমাদের টেস্ট এখন অনেক অন্যরকম। আগের 20 বছর আগে যেরকম মানুষ দেখতে পছন্দ করতো, এখন তো সেরকম পছন্দ করবে না, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। তো এইটা ইম্পর্টেন্ট, নিজেকে ডে বাই ডে চেঞ্জ করাটা খুব জরুরি, সময়ের সঙ্গে তাল মিলিয়ে। তো আমি ওই যে ভাইরাল একটা জিনিস, রাইট, আর ভালো বা ক্রিয়েটিভ বা ডিফারেন্ট কিছু একটা, উইয়ার্ড কিছু একটা করা ভালো, বাট শুধুমাত্র আমি ভাইরাল হব ফর দ্য টাইম বিং এবং এটা সমাজের উপর একটা নেগেটিভ প্রভাব ফেলবে, তারপরও আমার ভাইরাল হওয়াটা জরুরি, আই ডোন্ট বিলিভ দ্যাট।
মানুষ তো আসলে ক্রিয়েটিভ মানুষরা অমরত্ব চায়, অমরত্ব চায় হচ্ছে তার সৃষ্টির মধ্যে দিয়ে। রাইট, আমিও চাই। হ্যাঁ, অমরত্ব চায় হচ্ছে তার কাজের মধ্য দিয়ে। কিন্তু তারপরেও ধরুন সমাজ বদলের সঙ্গে আপনি যে কথাটা বলছিলেন বা সময় বদলের সঙ্গে সঙ্গে মানুষের টেস্টও তো পরিবর্তন হয়ে যায়। আজকে যেটাকে আমরা মনে করছি ইউনিক, আগামীর দিনে সেটা যে ইউনিক থাকবেই তেমন কোনো কথা নেই। তো তারপরেও তো এর মধ্যেও কোনো আপেক্ষিক ব্যাপার নেই, আসলে কিছু ভালো তো আছে স্বতঃসিদ্ধ। অফকোর্স টাইমলেস একটা কিছু থাকে না। উত্তম কুমারের কথা আমরা এখনো Right. বলি, এবং সুচিত্রা সেন, তো ওনাদের ছবি আমরা এখনো দেখি কেন? এত মডার্ন সময়ে এসে ওই ছবিগুলো দেখি কেন? আমার বাবা যে দেখতো তখনও আমি ছোটবেলায় দেখেছি, এখনো কেন মাঝে মাঝে দেখলে বলি উফ ওয়াও, মানে চোখের একটা আরাম হয়ে যায়, কানের একটা আরাম হয়ে যায় কেন? তো এরকম কিছু ব্যাপার তো সবসময় থেকে যায়। তো সেরকম অমরত্বের আশা করেন আপনি? আই উইশ। অনেক আলাপ করলাম, আপনার সম্পর্কে অনেক কিছু জানলাম। তো একটা বিষয় খুব জানার আগ্রহ, মানে পার্সোনাল লাইফে ববি কেমন? জলি, মুডি, আড্ডাবাজ? সবগুলোই। ইট ডিপেন্ডস টাইম, সিচুয়েশন, মানুষ যারা থাকে কে কিরকম, ওইটার উপর ডিপেন্ড করে। বাট আমি খুব পজিটিভ, জলি থাকার চেষ্টা করি। আচ্ছা, আপনার লাইফের ফিলোসফি কি, জীবন দর্শন কি? লাইফ একটা জার্নি, ডোন্ট টেক ইট সো সিরিয়াসলি, ইটস এ সিরিয়াস থিং, বাট এত সিরিয়াসলি নিয়ে আমি লাইফের যে মানবতা, ভালোবাসা, কিছু একটু সুন্দর মুহূর্ত, ওগুলো যেন হারিয়ে না ফেলি, যেটা অনেকটা আমরা হারিয়ে ফেলেছি। আমার এই রিয়েলাইজেশনটা আমার বাবা মারা যাওয়ার পর খুব হলো যে ও মাই গড, আমরা আসলে কিসের জন্য এত এরকম করি, ছুটাছুটি করি, মানুষের পিছে লেগে থাকি, মানুষের খারাপ চিন্তা করি। নিজেকে সময় দেওয়ার পর, আশেপাশের মানুষ বা নিজের প্রফেশনকে টাইম দেওয়ার পর, তারপরে আর কই সময় থাকে মানুষের পেছনে লাগার বা মানুষের খারাপটা বলার, দেখার? আমি এটা জানি না। আমার মনে হয় যে তুমি যদি হেল্প করতে পারো হেল্প করো, বাট তুমি খারাপের জন্য সময় নষ্ট করা, আমার মনে হয় এটা খুব বড় বোকামি। আমার অত বুদ্ধি নেই, বাট অনেক চালাক, অনেক বুদ্ধিমান মানুষদেরকে দেখে এগুলো করতে, কেন আই ডোন্ট নো। একটা বিষয় ধরুন, পর্দায় তো আপনি অনেকের নায়িকা হন, যখন যে গল্প, যখন যে সিনেমা। হ্যাঁ, আমি গাছের নায়িকাও হতে পারবো, গাছের সাথে রোমান্স করতে পারবো। আই লাভ গাছ টাছ টাইপের এরকম জায়গা। বাস্তবে আপনার কোনো নায়ক আছে, মানে কাউকে ভালোবাসেন বা কেউ আপনাকে ভালোবাসে? ভালোবাসা তো সবাই এমনি বলে দেয়, এবার ভালোবাসা অনেক কঠিন। আমার মনে হয় আমার বাবা আমাকে যেরকম ভালোবাসতো, আমি বাবাকে যেরকম ভালোবাসতাম, সেরকম ভালোবাসা তো আর নাই। বাট হ্যাঁ, এরকম তো অবশ্যই মনের মধ্যে একটা আশা থাকে যে ওরকম পিওর ভালোবাসা, যেটা কোনো কিছুর বিনিময় না, কোনো কিছুর জন্য না, ববি এই ফেমটার জন্য, নেমটার জন্য না, বা ববির অ্যাসেটের জন্য না, কিছুর জন্য না। এটা দুই একটা জায়গায় বিশ্বাস খুব ভেঙেছে, তো এই জন্য এই বিশ্বাসটা করতে খুব ভয় লাগে। বলছিলেন যে প্রকৃতি পছন্দ করেন খুব খুব, তো এর বাইরে আপনার অবসর কাটে কিভাবে? আপনি? আমার একটা ছোট্ট পিচ্চি পাচ্চি টিম আছে। কারো কারো একদম বাবা মা নাই, কারো কারো বাবা মার অনেক ক্রাইসিস এরকম। তো ওদেরকে নিয়ে আমি এদিক সেদিক ছুটে যাই, প্রকৃতির মাঝে খাওয়া দাওয়া করি। ওরা একটুখানি ভালো খেয়ে যে স্মাইলটা দিবে, মনটা পুরো, মানে নিজের যদি অনেক খারাপ টাইমও থাকে, ওইটাও খুব ভালো লাগে। মনে হয় যেন ওকে আই ক্যান ডু দ্যাট, কী হয়েছে, এটা হয় না, তো আরেকটা হবে, এরকম পজিটিভ যে এনার্জিটা। এবং বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড করতে আমার খুব ভালো লাগে। নিজের মধ্যে এনার্জি ক্রিয়েট হয় এবং ওই যে ইনোসেন্সটা পাই, বারবার ফিরে পাই এভাবে। আর ফিল্ম দেখি, ফিল্ম নিয়ে একটু গবেষণা করি, ঘোরাঘুরি করি। ট্রাভেলিং আমার খুব পছন্দ, বিকজ লাইফটাই একটা জার্নি। রাইট। আচ্ছা, যেহেতু আমরা ঈদের সময় আলাপ করছি, তো ঈদ প্রসঙ্গটা খুব স্বাভাবিকভাবে আসবেই। মানে অনেকেই বলেন যারা বড় হয়ে গেলে ঈদের আর কোনো অ্যাপিল থাকে না, তো এখন আগের মতো থাকে না, বাট থাকে। থাকে, মানে হ্যাঁ, সেটা ট্রান্সফরমেশন হয়। তো এখন ব্যাপারটা হচ্ছে, এবার ঈদ আপনি কেমনে কাটালেন? এই যে ময়ূরাক্ষীময় এবারের ঈদটা, এবং আম্মা এবার দেশে আছে। আম্মা তো বেসিক্যালি অস্ট্রেলিয়া থাকে আমার বোনদের সঙ্গে, বাট আম্মা আছে, আম্মার হাতে সেমাই খেয়ে সকালে ঈদটা ভালোই কাটে। তারপর আম্মার হাতে রান্না খাই। ঈদের দিন ঈদের কয়েকদিন আমি কোনো ডায়েট করি না, প্রচুর খাওয়া দাওয়া করি, যেটা একদম দরকার। ফুড, ফ্যামিলি, ফ্রেন্ডস, আমার পছন্দের সবগুলো জিনিস ঈদের সময়। অ্যান্ড ওই যে বাচ্চাদেরকে সময় দেই, পিচ্চিদেরকে। আর বোনের বাচ্চারা যখন থাকে, ওইটা তো আর কথাই নেই। ওটা আমার বোনের বাচ্চাদের সঙ্গে আমার যখন টাইম স্পেন্ড হয়, সেটা সবসময় ঈদ, প্রতিদিনই আমার ঈদের মতো।
তো যাই হোক ববি, এরকম একটা গরমের মধ্যে এরকম ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে আপনি সময় দিয়েছেন, সেই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আর আপনার ময়ূরাক্ষী ভালো চলছে, সামনে আরও যত কাজ করবেন ভালো হোক, আপনার জীবনে আরও অনেক অনেক সফলতা আসুক, সেই প্রত্যাশা করি। আপনাকে ধন্যবাদ, ঈদ মোবারক। থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর একটা প্রোগ্রামে এত সুন্দর জায়গায় নিয়ে আসার জন্য, ইনভাইট করার জন্য। অ্যান্ড বারবার আমি আসতে চাই এরকম প্রোগ্রামে যেখানে মনের কথাগুলো আসলে এইভাবে অকপটে বলা যায়, খুব সাজানো গোছানো স্ক্রিপ্টেড না, যা খুশি তা বলা যায়। থ্যাংক ইউ সো মাচ, ঈদ মোবারক।